ভাবা যায় বেজির মতো একটা প্রাণী জাপানকে নাড়িয়ে দিয়েছিল, অসংখ্য মানুষের ঘুম কেড়ে নিয়েছিল, অথচ এই বেজির দলকে মানুষ নিজের মুক্তির জন্যই নিয়ে গিয়েছিল। আমাদের দেশে থেকে কিন্তু 25 বছরের মধ্যে এই বেজিগুলো জাপানের মানুষের সঙ্গে যা করেছে বা করতো তারা কখনোই এটা ভুলতেই পারবে না। কিভাবে একটু পরে আপনারা বুঝতে পারবেন। তবে হ্যাঁ, এই গল্প আমাদের শিখিয়ে দেবে প্রকৃতির সঙ্গে খেললে তার ফলাফল কতটা ভয়াবহ হতে পারে। তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক। মায়াজাদু চ্যানেল থেকে ভিডিওটি দেখার অনুরোধ রইল। জাপান আসিমা দ্বীপ নামে তখন বেশ পরিচিত ছিল। এই পরিচিত লাভের মতো অন্যতম ছিল ভয়ঙ্কর বাসিন্দা হাবু সাপের জন্য। এই সাপগুলো ছিল ভীষণ বিষধর এবং আক্রমণাত্মক। এই সাপগুলোর দৈর্ঘ্য ছিল 2 মিটার। এই দ্বীপের মানুষেরাই একসময় স্থির অভিশাপ মনে করত দ্বীপটিকে। বছর পর বছর ধরে এই সাপের বিষের বহু মানুষ মারা গেছে, আহত হয়েছে আর প্রাণও হারিয়েছে অসংখ্য গৃহপালিত প্রাণী। প্রতি বছর প্রায় 300 থেকে 400 জন মানুষ এই হাবু সাপের শিকার হতো, যার মধ্যে অনেকে স্থায়ীভাবে অক্ষম হয়ে পড়েছিল। অবস্থা এতটাই খারাপ ছিল যে জাপানে সেই দ্বীপের মানুষেরা দিনের বেলা বাইরে বের হতে ভয় পেত, কারণ হাবু সাপ সবসময় দিন রাতে যে কোনো জায়গায় যে কোনো সময় তাদের আক্রমণ করত। মানুষের জীবনে একটা ভয়ের মধ্যে আটকে ছিল। কিন্তু এই অবস্থা কি চিরকাল চলতে পারে? না। তাই এই দ্বীপের সকল বাসিন্দারা ভাবতে শুরু করলো এই সাপের হাত থেকে তারা কিভাবে মুক্তি পাওয়া যায়, তারা কিভাবে বাঁচবে। 1979 সালের দিকে ভয়ঙ্কর সাপের সমস্যা সমাধান খুঁজতে বিজ্ঞানের এক নতুন পরিকল্পনা বের করে ফেলে। আমাদের এই দক্ষিণ এশিয়া থেকে একটা প্রাণী আনা হবে যেটা হবে হাবু সাপের শত্রু, যার বিষের কোনো সমস্যাই হবে না। সেই ছোট প্রাণীটির নাম হচ্ছে বেজি। এই ছোট প্রাণীটি তৈরি হয়েছে কিন্তু সাপকে তাড়া করার জন্য এবং মারার জন্য। বিখ্যাত দুর্দান্ত গতি আর সাহস থেকে এই প্রাণীটি সাপের বিষের হাত থেকে রক্ষা করতে পারে। এই প্রাণীটি মঙ্গলসূত্রে সাবানা ইঁদুরের সমস্যার সমাধান করতে পারে। যে ইঁদুরগুলো ফসল নষ্ট করে তাদেরও কিন্তু শেষ করে দিতে পারে এই বেজি। সবাই ভেবেছিল মঙ্গল হবে তাদের দ্বীপের ত্রাণকর্তা, আর প্রথমে স্থানীয় কর্তৃপক্ষ 30টা মঞ্জুস আমাদের উপমহাদেশ থেকে নিয়ে গিয়ে ছেড়ে দেয়। এই দ্বীপের মানুষদের পূর্ব পরিকল্পনা ছিল যে তারা এই সমস্যাটার সমাধান নিমেষে করতে পারবে, কিন্তু তারা সমস্যার সমাধান করতে পারলো না। আরো উল্টে নেমে এলো তাদের জীবনে বিপদ। কারণ হচ্ছে প্রকৃতি তার নিজের নিয়মে চলে না। মঙ্গস আর হাবু কখনোই একে অপরের মুখোমুখি হলো না, কারণ দিনের বেলায় একসঙ্গে তাদের কখনোই দেখাই হতো না। সাপেরা নিশাচর প্রাণী আর মঙ্গলের শিকার করতে বের হতো দিনের বেলা। এটাই প্রথম ধাক্কা। যে কাজের জন্য মঙ্গল আনা হয়েছিল তারা সেই শত্রুর মুখোমুখি হলো না। কিন্তু অপ্রত্যাশিতভাবে মঙ্গলসূত্র তখন অন্যান্য সাধারণ উপকারী প্রাণীরা হতে শুরু করলো। আরো এই দ্বীপে ছোট প্রাণীদের দিকে চোখ তুলে তাকায়ও না ইঁদুর ধরা হলো না, বরং তারা দ্বীপের বিরল প্রজাতির প্রাণীদেরকেও শিকার করতে শুরু করলো। এভাবে প্রতিনিয়ত সেই দ্বীপের জীব বৈচিত্র্য থাকে সবসময় বেশি ক্ষতিগ্রস্ত হলো। এই দ্বীপের প্রতিটা খরগোশ তারা সেই মঙ্গসের এতটাই আক্রমণের শিকার হয়েছিল যে বর্তমানে তাদের সেই দ্বীপে কোনো অস্তিত্বই নেই। তারা এখনো সেখানে বসবাস করতেই পারে না। আরো ভয়াবহ ব্যাপার হলো মারাত্মকভাবে দ্বীপের পাখিরা মঙ্গসের হামলার শিকার হতে থাকে। অথচ মঙ্গসে যারা শুধুমাত্র সাপ মারবে আসার এমনটাই ছিল না, কিন্তু তাদের নতুন শিকার দ্বীপের স্থানীয় জীব বৈচিত্র্যের জন্য অভিশাপ হয়ে দাঁড়ায়, তাদের অগ্রাসী আচরণের জন্য। এদেশের ভারসাম্য নষ্ট হতে থাকে। স্থানীয় মানুষরা হঠাৎ করে নিজেদের চারপাশে বিশাল পরিবর্তন দেখা শুরু করে দেয়। যেসব প্রাণী তারা দেখতে পেত তাদের অনেকে অদৃশ্য হয়ে যেত। এত কিছুর পরেও কি সেই দ্বীপের মানুষগুলো চুপচাপ বসে থাকতে পারে না তো। আর তাই তো সেই দ্বীপের মানুষেরা তখন বুঝতে শুরু করে যে মঙ্গস হাবু সব মারছে না, বরং তারা প্রাকৃতিক বিপর্যয়ও ঘটাচ্ছে। আপনারা শুনলে আরো অবাক হবেন যে তখন থেকে শুরু হলো আরো এক নতুন যুদ্ধ। এবার যুদ্ধ মানুষ আর চুম্বকের সাথে। 2000 সালের শুরুর দিকে মঙ্গস ধরার জন্য বড় অভিযান শুরু করলো মানুষ জাতি। বসালো বিষাক্ত খাবারের সমস্ত আয়োজন, এমনকি কুকুর দিয়ে মাছ ধরা শুরু করলো তারা। লোকজনের মধ্যে এই আতঙ্কটি ছড়িয়ে পড়লো, দ্রুত সংখ্যা বাড়তে শুরু করলো, আর মানুষ বুঝতে পারলে তাদের নতুন শত্রু মোকাবেলা করা এখন প্রতিনিয়ত কঠিন হয়ে যাচ্ছে। জাপানের সরকার অবশেষে এই মহাবিপদ গুরুত্ব বুঝতে পারে। তবে তাই 2000 সালের শুরুতে তারা অপারেশন মঙ্গলমুক্ত ঘোষণা করে। এই বিষধর সাপের বৃষ্টি চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে। এই গ্রামের সাধারণ মানুষগুলো বেরোতেও পারছে না। এই সাপের বৃষ্টি এতই বিষাক্ত যে কোনো মানুষকে যদি একবার কামড় দেয় তাহলে তার বাঁচার সম্ভাবনা নেই, তার মৃত্যু অনিবার্য। যেমন ভাবে এই সাপটি তার বিষাক্ত বৃষ্টি এই দ্বীপে সবারই মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে, তখনই আসে বেজি হচ্ছে এমন একটা প্রাণী যে এই বিষাক্ত সাপের বিষও তার কোনো ক্ষতি হয় না। একটা দল গঠন করা হলো এই বিষাক্ত সাপটিকে ধ্বংস করার জন্য। মিশন চালানোর জন্য আদেশ দেওয়া হয়। মঙ্গস ধরার জন্য বিশেষ দল গঠন করা হলো। এই দ্বীপটিতে এক বিশাল অভিযান শুরু হলো। হাত পেতে বিভিন্ন ধরনের বাবার ছড়িয়ে এমনকি মঙ্গস খাবার ট্রেনিং প্রাপ্ত বিভিন্ন কুকুর ব্যবহার করে অভিযান চলতে থাকে। প্রতি রাতে 10টা ইটে বিভিন্ন অংশে অভিযান চালাতে থাকে সাধারণ মানুষ, এবং অভিযান এভাবে দিন বছর পর বছর চলতেই থাকে। অবশেষে ঠিক 25 বছর পর 2018 সালে জাপান সরকার ঘোষণা করে যে আমাদের আসিমা দ্বীপটি এখন সম্পূর্ণ মুক্ত। কিন্তু আসল ঘটনা কি তাহলে আমরা এখনো জানতে পেরেছি? না। হতাশার সঙ্গে বলতে হয় বেজির সাথে 25 বছরের যুদ্ধে মানুষ জয়ী হয়েছে ঠিকই, কিন্তু সেই সকল বেজির দল দ্বীপটা যে ক্ষতি করেছে তা কিন্তু অপূর্ণই রয়ে গেছে। এখনো পর্যন্ত এই সীমা জীব বৈচিত্র্যময় পুরোপুরিভাবে কেউই বলতে পারেনি। 15টা স্থানীয় প্রজাতির প্রাণী আজ বিলুপ্ত হয়ে পড়েছে প্রায়।
আসলে প্রকৃতির সাথে যখন তখন লড়াই করলে তার ফলাফল কিন্তু খুবই ভয়াবহ হতে পারে। তা আমরা আবারও দেখতে পেলাম। আমাদের মনে রাখতে হবে যে প্রকৃতির ভারসাম্য রক্ষা করা আমাদের দায়িত্ব, আর এটাকে নষ্ট করা ভবিষ্যতে আমাদের নিজেদের বিপদ নিজেই ডেকে আনা। পরিশেষে একটা কথাই বলবো যে আমাদের মনে রাখতে হবে প্রাকৃতিক শক্তি সবসময় মানুষের চাইতে বড়, আর আমরা কখনোই প্রকৃতির সঙ্গে লড়াই করে পেরেই উঠবো না। তাই প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে আমাদের কাজ করতে হবে যাতে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট না হয়। তো এই ছিল আমার আজকের ভিডিও। মায়ের জাদু চ্যানেল থেকে এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।